সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জনপদে, আপনারা হয়তো দেখছিলেন আমরা কথা বলছিলাম। ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে, এই জনপদের বিষয় হচ্ছে কারি ইন্ডাস্ট্রি, বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। তো আমাদের সাথে আজকে আছেন শাহানুর খান এবং নাহাস পাশা। তো কথা বলতে বলতে তো ভুলেই গেছি কখন আবার চলে আসলাম। তো নাহাস ভাই, যেটা আমরা আগে বলছিলাম, যে বিষয়ে কথা বলছিলাম, যে ভয়েডটা সৃষ্টি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, সেই ভয়েডটাকে আমরা পূরণ করবার জন্য আমরা কি করছি, মানে হাউ আর উই ট্যাকলিং দিস সিচুয়েশন? না, আমাদের যদি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে, সেকেন্ড ও থার্ড জেনারেশনকে আমরা যদি অ্যাট্রাক্ট করতে চাই টু গেট ইনভলভ ইন দিস ইন্ডাস্ট্রি, তাহলে আমাদের মানে কিভাবে অ্যাপ্রোচটা করা উচিত? সেটা সেকেন্ড থার্ড জেনারেশনকে কিভাবে আমরা অ্যাট্রাক্ট করবো সেটা আমি জানি না, বাট দ্যার ইজ এ বিগ ডিবেট দ্যাট ওদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এই দেশের গভর্নমেন্ট যেটা চাচ্ছে। আমি এখানে আপনার কাছে একটু পারমিশন চাচ্ছি নাজ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা এখন আমাদের সাথে কথা বলতে পারেন স্টুডিওতে, সরাসরি আপনাদের মন্তব্য বক্তব্য রাখুন প্লিজ। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে কিভাবে আমরা এই শূন্যতা পূরণের জন্য আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনকে ইনভলভ করতে পারি, সেই ব্যাপারে আপনাদের যদি কোনো সাজেশন থাকেন প্লিজ ফোন করুন। আপনাদের ফোনের অপেক্ষায় আছি জীবন। না, যে ডিবেটটা এখন বিগ ডিবেট, দ্য গভর্নমেন্ট যেটা চাচ্ছে এই দেশের, যে সেকেন্ড থার্ড জেনারেশন, এই দেশে অনেক আনএমপ্লয়েড বাংলাদেশি বা এশিয়ানরা আছে, এদেরকে এই পেশায় কিভাবে নিয়োগ করা যায়, এদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, এদেরকে ট্রেনিং, শেফ হোক আর কুক হোক, ট্রেনিং দিয়ে কুক বানিয়ে রেস্টুরেন্ট সেক্টরে ফিল আপ করা যায় যে গ্যাপটুকু আছে। যারা আছে আনএমপ্লয়েড আছে, অনেকে, সব যে আপনার উকিল বারিস্টার হয়ে যাচ্ছে তা তো না, অনেকেই আনএমপ্লয়েড আছে। এদেরকে কিভাবে এই পেশায় নিয়ে আসা যায়। কিন্তু প্রবলেম যেটা হলো যে এইটা রান্নার এটা হলো, এটা নিজের একটা পাশন থাকতে হবে। আর আরেকটা যে ব্যাপার হলো যে ট্রেনিং দিয়ে আনতে, ওইভাবে কোনো ট্রেনিং ইনস্টিটিউটও কিন্তু নাই। অনেক মানে ইন্ডিয়ান খাবারের ছোটখাটো দু একটা ইনস্টিটিউশনে মনে হয় কোর্সেস আছে, কিন্তু এইগুলো আমাদের খাবারটা তো ছোটখাটো কোর্সেসের মাধ্যমে কিন্তু আমাদের খাবারটা হয় না, এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। একটা ফোন আছে, গো হেড। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো। রাইট, না এই পাশা সাহেবের সাথে কথা বলতে পারবো? অবশ্যই, আপনি স্টুডিওতে কথা বলছেন, ইউ ক্যান টক, ইউ ক্যান স্পিক টু আস, এনি অফ আস। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন প্লিজ, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনি কে বলছেন? নাজপাশা? জি ভাই, বলেন। আচ্ছা, আমি ম্যানচেস্টার থেকে বলছি। আমিও রেস্টুরেন্টে কাজ করছি, বা রেস্টুরেন্ট ছিল, যাই হোক ওইসব। আপনারা বলতেছেন যে এই জেনারেশন আসে না কেন? এই জেনারেশন আসার, আমরা থাকি ইংল্যান্ডে, আর আমরা যদি ওই অন্য দেশেরটা ফলো করি, ঈদের দিন পর্যন্ত আপনারা ছুটি দেন না, তাদের ক্রিসমাস হয়, তা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা দিনে রাইতে কাজ করাইতেছেন, এর মধ্যে আধা ঘন্টা কোনো কামদারে ছুটিও দেন না। আর এইটা হইলে এই জেনারেশন আসবে। ধন্যবাদ। আসলে ভাই, আপনি যেটা বলছেন এটা ঠিক। আপনি না, শুধু আমি নিজেও 14 বছর রেস্টুরেন্টে কাজ করেছি, নিজের রেস্টুরেন্ট ছিল, এখনও রেস্টুরেন্ট ব্যবসার সাথে এই ম্যাগাজিনের মাধ্যমে সম্পৃক্ত আছি। এবং ইটস ট্রু যে আপনি যেটা বলছেন যে ঈদের দিন ছুটি দেন না, অনেকেই না কেমনে আসবে। আমি মনে করি যে এটা ঈদের দিন ছুটি দেওয়া উচিত। যদি ক্রিসমাস ডে ছুটি থাকে, তাহলে আমাদের ঈদের দিনও ছুটি দেওয়া উচিত। এবং এই মেন্টালিটিটা আমাদের ধীরে ধীরে এখন এই যে এটা গ্রো হওয়া উচিত। আমাদের যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন, তাদের এখানে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন যে ঈদের দিন ছুটি, এবং এটাকে প্রকাশ করে যে আমরা অমুক দিন ঈদের দিন আমরা ছুটি দেব আমাদের স্টাফদের। এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এবং এটা দেওয়া উচিত আমি মনে করি। এবং এই ব্যবসায় আরো অনেক কিছু সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু মানে যেটা উনি বলছিলেন, আমার কাছে যেটা মনে হচ্ছিল, অনেক সময় অনেক ক্ষেত্রে হতেই পারে যে ক্রিসমাস ডেতে কাজ করতে হচ্ছে, কিন্তু সেইগুলোতে কিন্তু তাহলে আপনার ওই ব্যাপারটা থাকে যে আসলে আমি একটু শেয়ার করি এখানে। আসলে ঈদের দিন বন্ধ দেওয়া হয় না, কথাটা ঠিক না। আমরা কিন্তু কি করি, ঈদের দিনের ডে টাইমে এটা
অনেক জায়গায় একটা পুরনো অভ্যাসকে চেঞ্জ করে যদি আপনি একটা নতুন অভ্যাসে পরিণত করতে হয়, সেটার জন্য একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে। সুতরাং আপনি কি করতে হবে, সেটা অভ্যাসটাকে চেঞ্জ করার জন্য আপনার যদি আজকে জ্বর আসে মাথায়, না, I disagree with শাহানুর ভাই। ডিসএগ্রি তো করার আগে আমি একটা ফোন কল নিয়ে নিই, তারপরে আমরা ডিসএগ্রি করব। আমিও কিন্তু একটু ডিসএগ্রি করছি। আমি ডিসএগ্রি করি কিন্তু শাহানুর ভাই। হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যালো হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ওই যে আপনার প্রোগ্রাম দেখতেছি, তো ঠিক আছে, আপনারা বেশ সুন্দর প্রোগ্রাম। তো আসল কথা হইলো আমরা যে গভর্নর সাহেব ওনাদের মন মানসিকতা পরিবর্তন করতে হইব। আমি মনে করেন একটা ওয়ার্কার, আমি কাজে জয়েন করলাম, তো তো এখানে আমরা আমার কত কম পয়সায় উনি আমাকে ব্যবহার করতে পারবেন, উনির মন মানসিকতা এখনো আমাদের বাঙালি সমাজে এটা বদলাইছে না। এখন আমি একজন শেফ, কিন্তু আমি শেফ এখন আমি ঠেকছি, সেই হিসাবে এখন আপনার রেস্টুরেন্ট আমি কাজে জয়েন করলাম, এখন না ভাই আপনার রেস্টুরেন্ট বিজি, আপনি করতে করতে যদি আপনার গাম এবারে ফাই পর্যন্ত যায়, তারপরও বিজি হয় নাই, আরো একটু যদি বিজি হইতো বেশ ভালো হইতো। তো যাই মোটামুটি চলে রাখি। এরপরে ট্যাক্সের কাহিনী, এরপরে এই সেই কাহিনী, বিলের কাহিনী, এগুলা শুনাইয়া এখন আপনারা যদি কমসে কম যদি 100 টাকাও দেওয়া যায়, এরপরে আবার হইলো তুমি তো ফ্যামিলি ক্রেডিট পাইরে বা এগুলা আরবার চলি যাব, বা এটা হইলো আমরা সিলেটি কথা আগে আমি কই। আর তো যাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য। আসলে মানে ইয়েতে অনিহারে অনেক কিছু বলা যায় না। সত্যি কথা যে কথাটা উনি যেটা বলছেন, এটা অনেক কিছু আমি অনিহারে বলতে পারবো না। সেটা অনেক হয়তো অনেক ধরনের জিনিস আছে। যেমন উনি যে কমপ্লেনটা করছে যে গভর্নর সাহেব কাজ করাইয়া পাতের গাম, কিন্তু এখানে উনিও তো হয়তো চাইতেছে আমার বেতনটা আপনি কম করে দেখান। আমি সেটা আমি প্রকাশ করতে পারছি। অনেক ধরনের ব্যাপার আছে যেটা আপনাকে হয়তো আমি এখানে বলতে পারবো না। দুইটাই কিন্তু দুজনের স্বার্থেই কিন্তু যারা ওয়ার্কার্সদের স্বার্থে অনেক সময় কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, আবার অনেক সময় যে মালিকের স্বার্থেও কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। সেটা ঠিক। একটু আগে যে বিতর্কটা ছিল যে আমাদের ঈদের ছুটিটা, আমি শাহানুর ভাই বলছিলেন যে এটা মেন্টালিটি, এইসব ছোটখাটো মেন্টালিটি পরিবর্তনে আমাদের আর কত অপেক্ষা করতে হবে। আমি যখন এই দেশে আসি, তখন বাংলাদেশি খাওয়ার জন্য আমার ছুটির দিনে আমাকে ব্রিকলেন আসতে হইতো। তখন ব্রিকলেন একটা দোকান ছিল, কথাটা বুঝলেন আপনি। ঈদের দিন তখন আমরা বিভিন্ন জায়গা থেকে এসে ব্রিকলেনে জড়ো হইতাম যে এখানে ঈদের দিন একটু দেশি খাবার খাবো। সেখানে তখন ওই মেন্টালিটি ছিল না যে আমার ওই রেস্টুরেন্টের দিনে আপনি দিনে বলুন, আমরা ঈদের দিন আসছিলাম, আমরা তো খাওয়া, তখন আমি ব্যাচেলার, আমার যাওয়ার জায়গা নাই, আমি কোথায় খাবো? এখন আমি শুনেন, আমি বলি এখন আমাদের অনেক পরিবর্তন। আমরা এখন ওই আগে বললাম না যে আপনি চিন্তা করতেছেন আজকে এখানে কি হবে, 10 বছর কি হবে, সেটা আপনাকে এখন থেকে চিন্তা করে রাখা দরকার। অবশ্যই। তাহলে আমরা কি করতেছি, আমরা এজ এ ক্যাটারার্স আমাদের একটা চিন্তাধারা আছে, যেটা আমরা ভবিষ্যতে এটা নিয়ে একটা আমরা ইস্যু রেডি করতেছি, যেখানে হয়তো রেস্টুরেন্টটা গ্রাজুয়ালি বন্ধ হয়ে যাবে। আপনি রাতারাতি কোনো কিছু করতে পারবেন না। আগে কিন্তু লাঞ্চে বন্ধ ছিল না। আমি শুনেন, আমি বলি, আমি যখন আগে জুমার ইয়াতে নামাজে যেতাম, ঈদের নামাজ পড়েই 9টা নামাজ পড়তে হইতো, ফ্রম রিজেন্স পার্ক নামাজে পড়েই আমি কাজে আসতে হইতেছে, কারণ 11টা রেস্টুরেন্ট খুলতে হবে। এখন অন্তত সেটা হচ্ছে না যে অ্যাটলিস্ট আপনি 6টায় যেতে পারতেছেন, দিনে আপনাকে ছুটি দেওয়া হচ্ছে। না, আমি কিন্তু একেবারে রেস্টুরেন্ট বন্ধ করার কথা বলছি না, কিন্তু এরকমও তো সিস্টেম হতে পারে যে অনেকে আছে যারা কাজ করতে চায়, যে ঠিক আছে ধর আমরা জানি যে আপনি যদি ব্যাংক হলিডে মানডেতে কোথাও কাজ করেন, ইউ হ্যাভ টু পে 1.5 টাইমস মোর। তো ওই জিনিসগুলোরও কিন্তু আমার মনে হয় অনেক বড় ইনসেন্টিভ। একটা ফোন কল আছে নাজ ভাই, আমি ফোন কলটা নিয়ে নিই। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো, আপনাদের স্টুডিওতে কথা বলতে পারবো? আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই সুন্দর একটা প্রোগ্রাম বানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আছেন। তো একটা জিনিস হচ্ছে, আপনার এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টরা আমাদের ইয়াং জেনারেশন কেন আসছে না, আপনারা আমাদেরকে একটু বেনিফিট লাইনে ঠেলে দিচ্ছেন এবং একটা অন্ধকার দিকে ঠেলে ব্ল্যাক হোলে ঠেলে দিচ্ছেন। কারণ এইটা পুরো সিস্টেমটাই আপনারা এই ডেভেলপ করতে পারছেন না। এদেশে অন্যান্য আপনি ইন্ডিয়ানরা বলেন ওরা কত স্কিল মাইগ্রেন্ট হয়ে গেছে, ওরা কত ভালো জব পাচ্ছে, আর আমরা এই রেস্টুরেন্টের মালিকরা যে লোভ লালসা, আর আমরাও পড়ে আছি সেই বেনিফিটের আশায়।
তো সব মিলিয়ে এই ইয়ে থেকে অধ্যায় থেকে আমরা বের হয়ে আসতে পারছি না কেন? আপনারা কেন ট্যাক্স ফাঁকি দেন? আমাদেরকে কেন ফুল টাকা ট্যাক্স দেখান না? আপনারা কেন ঠেলে দেন? এই যে বললেন একটু আগে ভদ্রলোক ট্যাক্স ক্রেডিট পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক সময় জি আমি এই কথাটা আমি আগেই বলেছি, অনেক জিনিস আছে সেটা হয়তো আমি অনিহারে প্রকাশ করতে পারবো না। জি। আমরা ট্যাক্স ফাঁকি কে দিচ্ছে কে দিচ্ছে না, কে ফ্যামিলি ক্রেডিট খাচ্ছে, এগুলো অনেক বিষয় আছে আপা, সেটা আমি আপনাকে অবশ্যই অনিহারে না, বলতে আমিও পারবো না। সেখানে যেতে আমি চাই না। সেটার জন্য ক্ষমা ঢালাভাবে চাচ্ছি, এবং আমি ঢালাভাবে আপনার- সেটা উচিত না যে কে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা কে যে আপনার কোন সুবিধা নিচ্ছে বা ইয়ে। আজকাল আপনি জানেন যে দ্য গভর্নমেন্ট ইজ ক্রেকিং ডাউন অন এভরিথিং, Everything. বেনিফিট থেকে নিয়ে আপনি এভরিথিং, ওয়েদার ইউ আর ওয়ার্ক করে আপনি বেনিফিট নিচ্ছেন কি না, অনেক কিছু। একদম। ব্যবসাগুলোর উপর অনেক কিন্তু অনেক বোঝা না, চাপিয়ে pressure দিচ্ছে আছে, আপনি pressure চিন্তা করে আছে। দেখেন। আপনি বিএটির প্রেশার আছে, আপনি 20% বিএটি, কিন্তু একটা কথা বলি না আমি বলি আপনাকে, আপনি দেখেন প্রেশারটা হচ্ছে ইউটিলিটি বিলটা কোথায় গেছে। আপনি একটা সুপার মার্কেটে যান যেখানে আপনার উইকলি শপিং ছিল 40 পাউন্ড, সেখানে আপনাকে 60 থেকে 70 পাউন্ড করতে হইতেছে। একটা double হয়ে তাহলে গেছে। আপনি কোথায়? আচ্ছা, যে মিড সাপ্লাই আপনাকে মিড সাপ্লাই করছিল 1695, না, সে সেটা- চার্জ করতেছে সেটা শানুর ভাই, 2795। সেটা- আপনার রেন্টটা কোথায়? আপনার রেটটা সেটা কোথায়? সেটা কিন্তু সবার ক্ষেত্রেই, হ্যাঁ। সেটা আপনি গভর্নরের ক্ষেত্রেও, সেটা যে কাজ করে তার ক্ষেত্রেও জিনিসপত্রের অনেক দাম সময় যেটা- নাহাজ ভাই যেটা হ্যাঁ। হয়, কিন্তু ধরেন যারা business টা কিন্তু স্টুডেন্টসরা তো- আসে, হ্যাঁ। ধরেন বাংলাদেশ থেকে আসে, দেয়ার সাপোজ টু ওয়ার্ক অনলি 20 আওয়ার্স, রাইট? অনেক সময় ওরা কিন্তু নিজের তাগিদে বেশি আওয়ার্স নিচ্ছে, এবং আমরাও ওই 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 সুযোগটা ওদের নিচ্ছি। ওই সুযোগটা কি আমরা নিচ্ছি আমরা না? নিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, ওই সুযোগটা নিচ্ছে, কিন্তু তাহলে কি আমরা একটু বেটার ট্রিটমেন্ট কে ওদের দিতে পারি না? না, বেটার ট্রিটমেন্ট না, এই যেটা বলছেন আপনি যে এই বেটার ইয়ে না, এই ওয়ার্কার্স হ্যাঁ। এক্সপ্লয়টেশন, এটা সবসময় ছিল, সবসময় থাকবে, সেটা তার সাময়ের হাতে সবসময় ছিল থাকবে। বলে কি এটা আমাদের মেনে নিতে হবে না? না, মেনে নিতে হবে না, সবসময় সার্টেন আপনার স্কেলে ছিল। জি। বাট যেটা জিনিসপত্রের দাম, যেটা শানুর ভাই যে এক্সকিউজটা দিচ্ছেন, ব্যবসা যারা চালাচ্ছেন তারা জিনিসপত্রের দাম, একজন যে কাজ করে তারও বেতনের একটা রেশিওটা যদি ওইভাবে না বাড়ে, তাহলে তারও কিন্তু, সেও কিন্তু সুপার মার্কেটে গেলে 40 পাউন্ডের জায়গায় 60 পাউন্ড বিল, সেটা শুধু রেস্টুরেন্টের গাবনার দিতে হয় না, সবার জন্য। সেটা সবার জন্য। যেটা সমস্যা হলো রেস্টুরেন্টগুলো অন্যান্য খাতে সাফার করতেছে, যেটা আপনি যেটা বলছেন যে বিএটি ট্যাক্স, এবং এইটা অন্য বেনিফিটে যেরকম ক্র্যাকডাউন, এটা রেস্টুরেন্টগুলোর উপরও কিন্তু ক্র্যাকডাউন আছে। অবশ্যই। একটা ফোন কল আছে, আমি নিয়ে নিই। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন প্লিজ। হ্যালো বলুন, আপনি স্টুডিওতে কথা বলছেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, স্পেশালি টু যে সেক্রেটারি সাহেবের কাছে। জি গত বছর না এর আগের বছর একটা ডেমনস্ট্রেশন হয়েছিল ট্রাফালগার স্কোয়ারে, মানে আছে হ্যাঁ। কার ইন্ডাস্ট্রি। হ্যালো, জি বলেন, আমি শুনতেছি, এবং সেটাতে আমি একজন উদ্যোক্তা ছিলাম, বলেন। উদ্যোক্তা ছিলেন, ওইটা কি এটা সেভ দি কার ইন্ডাস্ট্রি কি শুধু স্টাফের জন্য ছিল, না আপনাদের যারা এই রেস্টুরেন্ট হোল্ডার তাদের জন্য ছিল? ইন্ডাস্ট্রি এজ এ হোল। ওকে, ওই দিন তো আপনাদের মন মানসিকতা এমন ছিল না যে আপনারা যদি প্রত্যেক আপনার চাইতেন আমরা হ্যাঁ এই দিন ছুটি দিলাম, আপনারা সবাই কিন্তু এমন বস বা রেস্টুরেন্ট এটা বোধহয় কোথাও হয় না। না, আসলে শুনেন, আমি এক জায়গা থেকে একতরফা কাজে হয় না। আপনি যদি এখানে নেটওয়ার্কিং এর একটা কথা আমি বলতে হবে, জি, জি। যেটা নেটওয়ার্কিং হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনি যে কোনো সেক্টরে কাজ করেন, আপনার যদি নেটওয়ার্ক না থাকে, জি। তাহলে সেখান থেকে আপনাকে বিল্ড করতে পারবেন না, আপনাকে কাউকে বের করে আনতে পারবেন না। জি। আমাদের না, আমি হয়তো এই ডকল্যান্ডে পড়ে আছি, রেস্টুরেন্টটা কিন্তু স্কটল্যান্ডের একটা মাউন্টেনের মধ্যে। জি। সেখান থেকে গভর্নরকে আমাকে রিচ করে হয়তো আমি ফোনের মধ্যে বলতেছি যে চৌধুরী সাহেব, কালকে আমাদের ডেমনস্ট্রেশন, আপনারা সবাই এখানে পার্টিসিপেট করেন। এখানে যদি আপনার উইলিংনেস নাটা থাকে, একতরফা কি আমার দ্বারা কাজ হবে? আমার দ্বারা কাজ হবে না। একটা অ্যাসোসিয়েশন বা একটা ইন্ডাস্ট্রি, হোল ইন্ডাস্ট্রিকে যদি আপনি মুভ করতে হয়, তাহলে সবার এখানে পার্টিসিপেশনের দরকার আছে।
এখন আপনি তো এইখানে যে আমি বাড়ির মধ্যে সবাই, এক ঘরের মধ্যে সবাই, যেমন একজনে জমাত করলো, একজন জাসদ করলো, একজন আওয়ামী লীগ করলো, এক বাড়ির মধ্যে 4-5 জন এটা একটা ইস্যু করেন, সেটা তো না। সেটা হচ্ছে আপনারও উইলিংনেস থাকতে হবে, আপনার পার্টিসিপেন্ট থাকতে হবে। এখানে কিন্তু হোল ইন্ডাস্ট্রিটাকে সেভ করার জন্য ওই দিন আমরা এখানে ট্রাফালগার স্কোয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমনস্ট্রেশন ইন দ্য হোল দ্য ব্রিটিশ এশিয়ান হিস্ট্রিতে আমি বলবো। সেটা কি করছি আমরা, যারা এসপিএস স্কিমে লুকে আসছিল ওদেরকে সেভ করার জন্য, এই ইন্ডাস্ট্রিকে সেভ করার জন্য আমরা এটা করেছিলাম। জি, কিন্তু সেদিন তো আপনাদের সাড়া জায়গা দরকার। আমি আপনার এই যে ফোন করেছেন যে ভদ্রলোক, ওনার কাছে আমার এইটাই থাকবে যে আপনাদের পার্টিসিপেশন সেখানে থাকা অনেক কাজে দরকার ছিল। হ্যাঁ, আমাদের হয়তো বেশি ছিল, আমরা হয়তো রিচ করতে পারি না, কিন্তু আপনাদেরও তো যোগাযোগ করা উচিত ছিল। নেটওয়ার্কিং যদি করতেন তাহলে আমরা হয়তো সেই জায়গায় আপনাদেরকে হেল্প করতাম, কিভাবে আমাদের কাছে রিচ করতেন, হয়তো ইন্ডাস্ট্রি আরো বড় হইতো। মানে এটা এই সিচুয়েশনটা হয়ে গেছে মানে বরপক্ষ বউ পক্ষের মতো অবস্থা, সবাই অভিমান করে বসে আছে, তাহলে কিন্তু হবে না। আসলে কিন্তু এই টোটাল সেক্টরটা কিন্তু ইটস নট দুই পক্ষ, এটা এক পক্ষই। যারা আজকে যারা কাজ করছে রেস্টুরেন্টে, এরাই কিন্তু আজকে যারা কাজ করছে রেস্টুরেন্টে, অনেকে যারা হয়তো কিচেনেই কাজ করুক বা সামনেই কাজ করুক, আমিও নিজে কাজ করেছি, রেস্টুরেন্ট করেছি, প্রত্যেকেরই কিন্তু একটা লক্ষ্য থাকে যে আজকে আমি কাজ করতেছি, 2 বছর 1 বছর পরে আমি হয়তো একটা ব্যবসার মালিক হব। জি, তো এটা দুই পক্ষ না, এক পক্ষ। এবং আলটিমেটলি এরাই কিন্তু রেস্টুরেন্টের মালিক হয়, যারা কাজ করে এরাই কিন্তু আচ্ছা ঠিক আছে আমি আই লার্ন দ্য স্কিল। কিন্তু আমি একটা কমিউনিকেশন গ্যাপ দেখতে পাচ্ছি, একটা ফোন কল আছে না, আমি নিয়ে নিই। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটা কোয়েশ্চেন করতে চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। যে আপনার অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, আর আপনাকেও ধন্যবাদ। আমি বার্মিংহাম থেকে ফোন করছি। অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমে যে 3টি কথা আমি বলবো। প্রথম কথাটি যদি আমি বলতে চাই, মাননীয় অতিথিদেরকে আমি বলবো যে ওনারা বলতেছেন দেশ থেকে শেফ নিয়ে আসবেন। আমি ওনাদেরকে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের কোন জায়গায় থেকে ওনারা শেফ নিয়ে আসবেন, ওই শেফরা কোথায় ট্রেনিং নেয়, এটা আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই, আমি হাজারো উদাহরণ দেখাতে পারবো দেশ থেকে 10 থেকে 15 লক্ষ টাকা দিয়ে শেফের বিষয় এখানে আসিয়া কিচেন বোর্ডারের কাজ করেন। তাহলে ওনারা যে শেফ নিয়ে আসবেন দেশ থেকে আর এখানে আনিয়া কিচেন বোর্ডারের কাজ দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা বোধহয় একটু ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে। আমরা কেউ মানে ওনারা কেউ বলেন না যে দেশ থেকে শেফ আনতে চান না, বাট এটা একটা আছে, এটা কথা আছে যেটা উনি যেটা বলছে ইটস ট্রু, কিন্তু যে বাংলাদেশ থেকে শেফ বাংলাদেশ শেফের একটা আছে এখানে, যে দাবিটা আছে যে বাংলাদেশ থেকে যদি আগে অদক্ষ লোক আসছে কিছু, বাঙালিরা যদি বাংলাদেশ থেকে কিছু লোক আসার সুযোগ দেয়া হয়, এরা কিন্তু কিচেনে কাজ করলে 2-1 বছরে এরা কিন্তু শেফ হয়ে যায় বা কিচেন চালাতে পারে, এই দক্ষতাটা অর্জন করে। আমরা যারা এই পেশায় যারা আছে, যারা আজকের যারা শেফ, এরা বেশিরভাগই কিন্তু প্রথম যখন শুরু করে নবিশ হিসাবে শুরু করছে। এই পেশায় কিন্তু কেউ দক্ষ শেফ হিসাবে বাংলাদেশ থেকেও আসে নাই, এইখানেও দক্ষ শেফ হিসাবে সে জন্মগ্রহণ করে নাই, বুঝছেন? সে মানে সে এইখানে, আমিও নিজে রেস্টুরেন্টে কাজ করছি, যারা ওয়েটারই করে তারাও কিন্তু নতুন বলে কমি ওয়েটার নবিশ হিসাবে। উনি বলতেছে যে আমরা বলছি যে আমরা দেশ থেকে শেফ আনতেছি, আমরা এই কথা বলি না, আমরা বলি নাই। এটা একটা ডিমান্ড আছে দেশের থেকে লোক আসলে, যে না শেফ যারা কিছু যে আসে না, এখন গভর্নমেন্ট এই সিস্টেমটা করে দিছে, দক্ষ শেফ কিন্তু এখনো আনা যায়, তার বেতন হতে হবে 30,000 পাউন্ডের মতো। সেটা বাংলাদেশে কজন দক্ষ শেফ আছে? এই স্কিল ওয়ার্কার, এটা সে গ্রাজুয়েট লেভেলের একটা প্রপার এডুকেশন বুঝছেন, সবকিছু এই প্রপার এডুকেশন থাকতে হবে তার। তো এই প্রপার এডুকেশন তো বাংলাদেশের কজনের আছে? আর সেটাও আমি, উনি যেটা বলছে এইটাও আমি কিন্তু, আমি অনেক ক্যাটারার্স, আমি এটা বারবার বলে থাকি যে অনেকেই কিন্তু এটা এক্সপ্লয়টেশনও করেছেন। বাংলাদেশ থেকে 10-15 লাখ টাকা দিয়ে লোকজন নিয়ে আসছেন, ব্যবসা করেছেন। এই দেশের গভর্নমেন্ট কিন্তু এটা সিস্টেম করে দিয়েছিল যে দক্ষ অদক্ষ শ্রমিক আনা যাবে এখানে রেস্টুরেন্ট সেক্টরে কাজ করে। গভর্নমেন্ট কিন্তু সেই সুযোগটা করে দিয়েছিল, কিন্তু সেটা আমি এই যে সাংবাদিক আমি বলতে পারি, সেটারও আমাদের যে ক্যাটারার্স, কিছু সংখ্যক ক্যাটারার্স এটার এক্সপ্লয়টেশন করেছেন, যাদের লোকের প্রয়োজন নাই, তারা টাকা পয়সা 10 লাখ টাকা দিয়ে একজন যে আত্মীয় অথবা একজনের কাছ থেকে পয়সা নিয়ে লুক আনিয়েছেন, এবং লুক আনিয়ে আনানোর ফলে এমনও নজির আছে যে সিলেট স্টেডিয়ামে
লাইন বেঁধে আপনার আপনার ওই ব্রিটিশ হাই কমিশনের ওই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছে লোকজন। এইটার কারণে গভর্নমেন্ট দেখছে যে এট ওয়ান পয়েন্ট গভর্নমেন্ট সো ইটস এ মানে গেটিং আউট অফ হ্যান্ড, ইটস এ ওয়ে টু কামিং টু ইংল্যান্ড ফর সাম পিপল। সো গভর্নমেন্ট এটার ক্র্যাকডাউন করছে, বন্ধ করছে। এটার জন্য আমরা নিজেরাও অনেকটা দায়ী। উনি যেটা বলছে এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার কথা না, বাট শেফের কথা যেটা বলছে এটা ঠিক না। আমরা বলি নাই যে শেফের দাবি। এই বিষয়ে আমার একটি কথা আছে। এই আমাদের আপনি যেমন মানে প্রথম হাফে বলেছিলেন যে এই সুপারমার্কেটগুলোতে মানে ইট হ্যাজ বিকাম আ কালচার আমাদের কুইজিন। তো সুপারমার্কেটগুলোতে আমরা দেখতে পাই আমাদের খাবার, কিন্তু সেগুলো মূলত আপনার ক্যাপচার হয়ে আছে পাকিস্তান বা পাকিস্তানি ওনার বা ইন্ডিয়ান ওনারের কাছে। তো এইটা আমরা কেন করতে পারি না? আমাদের এই ভিশনের অভাব কেন এত? আমরা কখনো our all plan is for next couple of years, why it's not for 10? আমরা হয়তো we don't look ahead যে কি হবে কেন পারি না সেটা বলতে পারবো না। যে সাফল্য যে আপনি পুরানা, আমরা তো এই জিনিসটা শুরু করে আজ থেকে 12,000 10,000 বলেন আর 12,000 বলেন, এই রেস্টুরেন্টের মালিক তো আমাদের আছে। এই সেক্টরটা এখন আমরা ধরে রাখছি। এই সেক্টর ধরে রাখার জন্য এখন কি কি প্রয়োজন সেটা আমাদের দেখতে হবে। মানে আসল এটা আমাদের হাত থেকে, আমরা এখন ওদের সাথে হয়তো টাকা পয়সা বা ওই ভিশনটা ছিল না, অথবা ওই ইনভেস্টমেন্টটা আমরা করি নাই তখন যে আচ্ছা ওই ইনভেস্টমেন্ট করে যে আচ্ছা ওয়াই নট যে গো টু সুপার মার্কেট। যারা করেছেন স্যার গোলাম নুন থেকে নিয়ে যা বড় বড় অনেকেই এখন ইয়ে করছে, হেভি ইনভেস্টমেন্ট করে যে এই সুপার মার্কেটগুলা ধরেছে, বা বড় বড় কোম্পানি যেগুলা শুধু যে ইন্ডিয়ান সেক্টর মানে রেস্টুরেন্টের খাবারের সেক্টরে না, অন্যান্য ইয়েতেও। কিন্তু যারা আছে আমরা এই 10,000 12,000 ব্যবসায়, এরা কিভাবে ঠিকই থাকবো সেটাও একটা ইয়ে না। এইটাও যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে মানে এই যে শুরুতে আমরা বলেছিলাম যে বিগেস্ট এমপ্লয়মেন্ট সেক্টর, এই বিগেস্ট এমপ্লয়মেন্ট সেক্টর আর থাকবে না আমাদের এটা। এবং এটার জন্য আমাদের রেস্টুরেন্টগুলোকে আরো সচেতন হতে হবে। যারা রেস্টুরেন্টে কাজ করতেছে তাদের সচেতন করতে হবে কিভাবে কি করা যায়। আজকাল অনেক অনুষ্ঠান বলতে পারবে হিমালয়ের চূড়ায় কিন্তু সবাই যেতে পারবে না। হিলারি টেনজিন যখন গেছিল, এখন আপনি সেটা নিয়ে যদি চিন্তা করেন যে আমিও সেই জায়গায় পৌঁছে যাব, তো এটা আমি কিন্তু আমি সেটা বলতেছি আপনাকে, হ্যাঁ আমি চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনার কারণ ওই ইন্ডাস্ট্রিতে যারা পৌঁছেছে ভেরি সীমিত 5% লোক হয়তো রিচ করছে। আপনি দেখেন না 5% লোক শানুর ভাই পৌঁছেছে, বাট দে আর অলসো ডুইং এ বিজনেস অফ আপনি 50% হয়তো ওই স্কেলে আপনি যদি দেখেন একটা সুপার মার্কেটে যখন 10 million Marks and Spencer, I don't know the statistics, the million portions of chicken tikka masala they sell every year or something. এটা কিন্তু আপনাদের আমার মাঝখানে আসতে হচ্ছে কারণ আমাদের আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জনপদে আমাদের আজকের বিষয় বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। আশা করছি আপনারা ব্রেকের পর আমাদের সাথে থাকবেন যেভাবে ছিলেন এই পর্বে, এবং আপনাদের মন্তব্য, বক্তব্য এবং এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে ব্রেকের পরে। হুকুমনি বড় হবে, চতুর দোলায় চড়ে হুকুমনি একদিন চলে যাবে। একা তুক্কা খেলে হুকুমনি বড় হবে। বালা আসেননি? ওয়ালাইকুম সালাম। জি বালাই। আমার দুস্থ কয় তাই তো ক্যাবিং ও গেছে। ইটা কিটা কেবিং তো গেছে? শুনলাম তার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে ফানোর মতো সেফট হয়ে গেছে কি? কেবিং কো গেলা গিলা? আপনি প্রেস্টিজের আমন শুননানি? ওই ওই তার বাঙ্গা গাড়ি লয়ে গেছে। আর তারপরে নয়া গাড়ি দিছে। তাই তো লগে লগে কাম। আসামক কথা। Prestige, the name you can always trust.
There are 70 million orphans living in extreme poverty on the streets in Asia. It's not your fault. You haven't done anything. You haven't done anything. But now you can. Orphans in need. সকলের পরিচিত অ্যাক্সিডেন্ট ক্লেম কোম্পানি তাদের ইংরেজি নাম পরিবর্তন করে এখন হাতি ক্লেম। নাম পরিবর্তনের সাথে সাথে এখন আরো বড় পরিসরে নতুন আঙ্গিকে হাতি ক্লেম, আপনার বিশ্বস্ত অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট পার্টনার। বিস্তারিত জানতে ফোন করুন 020-8805-5202 নম্বরে। শামসুল উলামা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত দারুল হাদিস লতিফিয়া ব্রিটেনের অন্যতম প্রাচীন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। সমগ্র ব্রিটেন জুড়ে রয়েছে প্রতিষ্ঠানের সুখ্যাতি। বিগত ফান্ড রেজিং অ্যাপিলে আপনাদের উদার দান ও সহযোগিতার জন্য আমরা শুকরিয়া আদায় করছি, জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা সকলের অব্যাহত দোয়া, সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের দানকে কবুল করুন। দর্শক, আপনারা দেখছেন এই জনপদে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। আমরা কথা বলছি শাহানুর খান এবং সৈয়দ নাহাস পাশার সাথে। যে কথাটা ব্রেকের আগে হচ্ছিল তাতে মানে কিভাবে আমাদের নিউ জেনারেশনকে অ্যাট্রাক্ট করা যায়, এরকম কি মনে হচ্ছে যে আমার হঠাৎ করে মনে হলো এরকম কি আমরা কি হ্যাভ উই টেকেন ইট ফর গ্রান্টেড? আমরা কি মানে আমাদের ওই ড্রাইভটা চলে গেছে নাকি মানে ইটস জাস্ট চালিয়ে নেওয়ার ব্যাপার, নট ফ্লারিশিং ইট? না, যেটা বলছিলাম যে চালিয়ে নেওয়ার ব্যাপার না, যে এখন যেটুকু আছে আমাদের সেটুকু কিভাবে আমরা মানে ধরে রাখি, এবং ধরে রাখি না এইটাকে আরো কিছু ফ্লারিশ করা, অথবা যে যতটুকু আছে এটাকে কিভাবে এনহান্স করা যায় সেটা কিভাবে করা, এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ যারা রেস্টুরেন্টে কাজ করতেছে তাদের দক্ষতা বাড়ানো উচিত। আজকাল কম্পিটিশনের যুগ, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আপনি হিসাব করলে দেখবেন যে বেশিরভাগই ভালো এবং বেশি ব্যবসা করে যে সমস্ত রেস্টুরেন্ট, এরা আইদার ভারতীয় মালিকানাধীন অথবা পাকিস্তানি মালিকানাধীন। বাঙালিরা ব্যবসায় কিন্তু পিছিয়ে পড়তেছে। আপনি প্রথম কিছু কিছু বেশ শহরে এখনো আছে, বাট বড় বড় কিছু কিছু শহরে আপনি দেখবেন যে এই ব্যবসার নেতৃত্ব জিতছে, বা অথবা ইভেন আপনি ধরেন আমাদের ইস্ট লন্ডনের আমরা একটু আরামপ্রিয়। হ্যাঁ, না আরামপ্রিয় কথাটা আসলে সত্যি না, কিন্তু এখন আমরা ধরেন আমি এটা বলি যে ধরেন আমাদের ব্রেকলেন, সবাই বলে যে ব্রেকলেনে এত রেস্টুরেন্ট 50টা 60টা 70টা রেস্টুরেন্ট আছে ব্রেকলেনের আশেপাশে, বুঝছেন? আপনি যদি দেখেন ব্রেকলেনের রেস্টুরেন্টগুলো যে ব্যবসা করতেছে, আর একটু দূরে 200 গজ দূরে গেলে আপনি কমার্শিয়াল রোড বলেন, আর ওই আশেপাশে যে পাকিস্তানি মালিকানাধীন কয়েকটা ব্যবসা আছে, এগুলোর ব্যবসা যদি আপনি দেখেন ঘন্টা দুয়েক দাঁড়ায় থাকতে হয় বাইরে। হ্যাঁ, ঘন্টা দুয়েক দাঁড়ায় থাকতে হয় বাইরে, লাইন থাকে, আপনি মানে একটা রেস্টুরেন্টে যে ব্যবসা করে আমার মনে হয় না যে 15টা রেস্টুরেন্ট মিলেও ব্রিকলেনের এই ব্যবসা করতেছে। কেন করতেছে না? ব্রিকলেন রেস্টুরেন্ট কেন করতেছে না? ব্রিকলেনকে নানাভাবে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, কেন করা? এই প্রমোট কিভাবে করছেন আপনারা? না, আমরা করছি না, যারা আছে তারা করতেছেন নানাভাবে। আমি জানি আপনি আমি যদি বলি পার্সোনালি, উই আর ডুইং আওয়ার ওয়ার্ক। আমরা ম্যাগাজিন থেকে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, আমরা দেশের সারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, আমরা শেফদের সাথে। আমরা নতুন একটা শেফ ক্লাব লঞ্চ করেছি, শেফদের নিয়ে কাজ করি। ফোন কল নিয়ে নিতে পারি, বিকজ ভিউয়ার্সরা অপেক্ষা করছেন। শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটি সুন্দর অনুষ্ঠানের জন্য। আর হ্যালো, জি, আমি আপনাদের অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি, ওনারা আজকের এত সুন্দর একটি আয়োজন নিয়ে আসার জন্য। সাংবাদিক ভাই উনি ওখানে আছেন। আমি একটি কথা আমার একটা মতামত দিতে চাই ওনার মাধ্যমে, যেহেতু উনি একজন সাংবাদিক, উনি লিখতে পারেন, অনেক কিছু লিখবেন, লেখার অভিজ্ঞতা আছে। বর্তমানে গত 5 বছরে এদেশে অনেক স্কিল আনস্কিল লোক এদেশে আসছেন। কেউ 1 বছর ভিসা নিয়ে, কেউ 2 বছর ভিসা নিয়ে কিছু কাজ শিকার পরে ওনাদের
ইমিগ্রেশনের টাইম শেষ হয়ে যাওয়ার পরে ওনারা আনএমপ্লয়েড হয়ে গেছেন। এখন ওনারা ভালো মতো কাজ করতে পারতেছেন না, ওনাদের এক্সপিরিয়েন্স আর বাড়াতে পারতেছেন না ইমিগ্রেশন সমস্যার জন্য। তো আমি ওনাকে এটাই বলবো যে ওনার লেখনির মাধ্যমে সরকারকে এই জিনিসটা বলানো, যে সকল লোক এই দেশে আনইমিগ্রেন্ট আছে বর্তমানে, এদেরকে একটা সুযোগ সুবিধা দিয়ে এদেরকে প্রপার কাজের আওতায় নিয়ে আসতে পারলে হয়তো আমাদের রেস্টুরেন্ট সেক্টরে যে সমস্যা আছে লোক সংকটের, এটা হয়তো অনেকটা দূর হবে। এটাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটা ফোন কল আছে, নিয়ে নিই। শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।